রাত প্রায় 10:30। শহরের বাতাসে অদ্ভুত একটা চাপা উত্তেজনা। কফি শপের ভেতরে বসে থাকা মেহেদি বারবার জানালার বাইরে তাকাচ্ছে। কালো গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। নীলা নিচু গলায় বলল, আমাদের এখনই বের হতে হবে। মেহেদি ধীরে বলল, কিন্তু কোথায় যাব? এমন কোথাও যেখানে মাহবুবের লোকজন সহজে পৌঁছাতে পারবে না। ঠিক তখনই মেহেদির ফোন বেজে উঠল। স্ক্রিনে সুবর্ণার নাম। মেহেদি দ্রুত ফোন ধরল। হ্যালো। ওপাশ থেকে কাঁপা গলা ভেসে এলো, মেহেদি, আমাকে কেউ অনুসরণ করছে, আমি খুব ভয় পাচ্ছি। মেহেদির বুক ধক করে উঠল। এখন তুমি কোথায়? বাসার কাছাকাছি, কিন্তু একটা কালো গাড়ি বারবার আমার পেছনে আসছে। মেহেদি উঠে দাঁড়িয়ে বলল, তুমি রাস্তার পাশে কোথাও দাঁড়িও না, সোজা বাসায় চলে যাও, আমি আসছি। ফোন কেটে যেতেই নীলা বলল, এটা ফাঁদও হতে পারে। মেহেদি দৃঢ় গলায় বলল, তবুও আমাকে যেতে হবে। অন্যদিকে সুবর্ণা দ্রুত হাঁটছে, তার হাত কাঁপছে, বারবার মনে হচ্ছে কেউ তাকে নজর রাখছে। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে তার সামনে থামলো। দরজা খুলে দুজন লোক বেরিয়ে এলো। ম্যাডাম, আমাদের সাথে চলুন। সুবর্ণা ভয় পেয়ে সামান্য পিছিয়ে গেল। কে আপনারা? লোকগুলোর একজন ঠান্ডা গলায় বলল, মাহবুব স্যার আপনাকে ডাকছেন। সুবর্ণা দৌড়ে পালানোর চেষ্টা করতেই একজন তার হাত শক্ত করে ধরে ফেলল। ছাড়ুন আমাকে। চারপাশে মানুষজন তাকালেও কেউ এগিয়ে এলো না। ঠিক তখনই দূর থেকে মেহেদির কণ্ঠ ভেসে এলো, সুবর্ণা। মেহেদি দৌড়ে এসে লোকটার হাত ধরে টেনে সরিয়ে দিল। ওকে ছেড়ে দিন। লোকগুলো একে অপরের দিকে তাকালো, তারপর একজন মুচকি হেসে বলল, নায়ক হওয়ার চেষ্টা করো না। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। মেহেদি সুবর্ণাকে নিজের পেছনে সরিয়ে দাঁড়ালো। মাহবুবকে গিয়ে বলো, ভয় দেখিয়ে সবকিছু পাওয়া যায় না। লোকটা এবার রেগে গিয়ে ঘুষি মারতে এগিয়ে এলো। মেহেদিও নিজেকে সামলাতে পারল না। রাস্তার মাঝখানে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। একসময় আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করলো। তারা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে গেল। সুবর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি খুব ভয় পেয়েছিলাম। মেহেদি ধীরে বলল, ভয় পেও না, আমি আছি। কথাটা শুনে সুবর্ণার চোখ আবার ভিজে উঠল। রাতের বেলা মেহেদি সুবর্ণাকে নিয়ে নীলার বাসায় এলো। আপাতত এটাই সবচেয়ে নিরাপদ জায়গা। নীলা দরজা খুলেই বলল, তোমাদের দেখে মনে হচ্ছে বড় কিছু হয়েছে। মেহেদি সব ঘটনা খুলে বলল। সব শুনে নীলা গম্ভীর চিন্তায় পড়ে গেল। মাহবুব এখন মরিয়া হয়ে গেছে, তার মানে আমরা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। মেহেদি টেবিলের ওপর ফাইলটা রাখলো, কিন্তু শুধু এই ফাইলই যথেষ্ট নয়, আমাদের আরো শক্ত প্রমাণ দরকার। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা উপায় আছে। কি উপায়? মাহবুবের কোম্পানির সার্ভারে সব তথ্য থাকতে পারে। যদি সেগুলো বের করা যায় তাহলে ও আর বাঁচতে পারবে না। সুবর্ণা অবাক হয়ে বলল, কিন্তু এটা তো অসম্ভব। নীলা হালকা হাসল, অসম্ভব না, ঝুঁকিপূর্ণ। মেহেদি গম্ভীর গলায় বলল, আমি রাজি। সুবর্ণা সঙ্গে সঙ্গে বলল, না, তুমি বুঝতে পারছো না এটা কতটা বিপজ্জনক। মেহেদি শান্তভাবে তার দিকে তাকালো। আমি আর পালিয়ে থাকতে চাই না, এতদিন অন্যায়ের কাছে হার মেনেছি, এবার সত্যের জন্য লড়ব। সুবর্ণা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখে ভয়, আবার অদ্ভুত এক বিশ্বাসও। রাত অনেক গভীর হয়েছে। সবাই যখন পরিকল্পনা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই নীলার ফোনে একটা মেসেজ এলো, তোমাদের প্রতিটা পদক্ষেপ আমরা দেখছি। মেসেজটা সাথে একটা ছবি। ছবিটা দেখে নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মেহেদি ফোনটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ ছবিতে দেখা যাচ্ছে এই মুহূর্তে তারা যে বাসায় আছে সেই বাসার বাইরের ছবি। মানে মাহবুবের লোকজন ইতিমধ্যেই তাদের খুঁজে ফেলেছে। রাত তখন প্রায় 2টো। নীলার ফোনে আসা ছবিটার দিকে তাকিয়ে সবাই নিঃশব্দ হয়ে গেছে। সুবর্ণা কাঁপা গলায় বলল, তার মানে ওরা আমাদের বাসার বাইরেই আছে। নীলা দ্রুত জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। রাস্তার ওপাশে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে বসা মানুষগুলো স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে তারা নজর রাখছে এদিকেই। মেহেদির চোয়াল শক্ত হয়ে গেল। মাহবুব আমাদের ভয় দেখাতে চাইছে, নীলা নিচু গলায় বলল।
শুধু ভয় না, ও হয়তো আক্রমণেরও পরিকল্পনা করছে। ঘরের ভেতর চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই নিচে দরজায় জোরে ধাক্কার শব্দ হলো। ধাম 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 শব্দ। সুবর্ণা ভয় পেয়ে মেহেদির হাত চেপে ধরল। এখন কি হবে? মেহেদি দ্রুত ঘরের লাইটটা বন্ধ করে দিল। নীলা ফিসফিস করে বলল, পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে এখনই। কয়েক মিনিট পর অন্ধকার গলিপথ দিয়ে তিনজন হাঁটছে। দূরে পুলিশের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সুবর্ণা হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কোথায় যাচ্ছি? নীলা বলল, আমার এক পরিচিত মানুষ আছে, উনি আমাদের সাহায্য করতে পারবেন। মেহেদির মনে অদ্ভুত সন্দেহ কাজ করছে। উনি কি বিশ্বাসযোগ্য? নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আগে ছিলেন পুলিশের সাইবার ইউনিটে, এখন সাংবাদিকদের গোপন সাহায্য করেন। অন্যদিকে মাহবুব নিজের অফিসে বসে রাগে টেবিলে ঘুষি মারল। এতগুলো মানুষ রেখেও একটা ফাইল আনতে পারছো না? তার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো মাথা নিচু করে আছে। একজন সাহস করে বলল, স্যার, ওরা হয়তো শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে। মাহবুব ঠান্ডা গলায় বলল, পালানোর আগেই ওদের থামাতে হবে। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো, বিশেষ করে মেহেদিকে। তার চোখ ভয়ঙ্কর এক রাগ, কারণ সে বুঝতে পারছে সত্য প্রকাশ হয়ে গেলে তার সব কিছু শেষ হয়ে যাবে। রাত গড়িয়ে ভোর হয়ে এলো। নীলা মেহেদি আর সুবর্ণাকে নিয়ে পুরনো একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। দরজায় নক করতেই ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলেন, চোখে চশমা, মুখে সাদা দাড়ি। এত রাতে? নীলা নিচু গলায় বলল, কাদের আঙ্কেল, আমাদের সাহায্য দরকার। লোকটি কিছুক্ষণ তিনজনের দিকে তাকিয়ে দরজা খুলে দিলেন। ঘরের ভেতরে ঢুকতেই মেহেদি দেখল চারপাশে কম্পিউটার আর নানা ইলেকট্রনিক যন্ত্রপাতি। কাদের সাহেব গম্ভীর গলায় বললেন, মাহবুবের নাম আমি আগেও শুনেছি, খুব বিপজ্জনক লোক। মেহেদি টেবিলের ওপর ফাইলটা রাখলো। আমরা ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছি। কাদের সাহেব ফাইল দেখে ধীরে মাথা নেড়ে বললেন, শুধু এগুলোই যথেষ্ট নয়, আদালতে টিকতে হলে ডিজিটাল প্রমাণ দরকার। নীলা বলল, আমরা ওর সার্ভারে ঢুকতে চাই। কাদের সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এটা সহজ হবে না, মাহবুবের সিকিউরিটি খুব শক্তিশালী, তবে একটা উপায় আছে। মেহেদি আগ্রহ নিয়ে বলল, কি উপায়? আগামীকাল রাতে মাহবুবের কোম্পানিতে একটা বড় পার্টি আছে। সেদিন সিকিউরিটি কিছুটা দুর্বল থাকবে। যদি কেউ ভেতরে ঢুকে সার্ভারে পেন ড্রাইভ লাগাতে পারে, তাহলে সব তথ্য কপি করা সম্ভব। সুবর্ণা আতঙ্কিত গলায় বলল, এটা তো খুবই বিপজ্জনক। কাদের সাহেব শান্তভাবে বললেন, সত্য বের করতে গেলে ঝুঁকি নিতেই হবে। মেহেদি দৃঢ় গলায় বলল, আমি করব। সুবর্ণা সঙ্গে সঙ্গে বলল, না, মাহবুব তোমাকে দেখলেই চিনে ফেলবে। ঠিক তখনই নীলা ধীরে বলল, তাহলে ভেতরে আমি যাব। মেহেদি অবাক হয়ে তাকালো, তুমি? নীলা হালকা হাসলো। সাংবাদিকদের সবচেয়ে বড় অস্ত্র হলো ছদ্মবেশ। ঘরের ভেতরে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর কাদের সাহেব একটা ছোট্ট পেন ড্রাইভ বের করলেন। এর ভেতরে বিশেষ সফটওয়্যার আছে, সার্ভারে লাগালেই সব তথ্য কপি হবে। মেহেদি পেন ড্রাইভটা হাতে নিয়ে বুঝতে পারল, আগামী রাত তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। রাত ঘনিয়ে আসছে, সবাই পরিকল্পনা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই সুবর্ণার ফোনে একটা মেসেজ এলো, মেহেদিকে বাঁচাতে চাইলে কাল রাতের আগে একা দেখা করো। মেসেজের নিচে শুধু একটা নাম, মাহবুব। সুবর্ণার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছে মাহবুব এখন নতুন কোনো খেলা শুরু করতে যাচ্ছে। সুবর্ণার হাত কাঁপছে, ফোনের স্ক্রিনে মাহবুবের মেসেজটা এখনো জ্বলজ্বল করছে, মেহেদিকে বাঁচাতে চাইলে কাল রাতের আগে দেখা করো, একা। ঘরের ভেতরে সবাই পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকলেও সুবর্ণার মাথায় এখন শুধু একটাই চিন্তা, মাহবুব কি করতে চায়। মেহেদি তার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? সুবর্ণা দ্রুত ফোনটা লুকিয়ে ফেলল, কিছু না, বাসা থেকে মেসেজ এসেছে। মেহেদি কিছুটা সন্দেহ করলেও আর কিছু বলল না, কিন্তু সুবর্ণার বুকের ভেতর ভয় বাড়তেই লাগলো। সে জানে মাহবুব যা বলে তা করতেও পারে। পরদিন দুপুর মাহবুবের পাঠানো ঠিকানায় পৌঁছালো সুবর্ণা। শহরের এক নির্জন রেস্টুরেন্ট, পুরো জায়গাটা প্রায় ফাঁকা।
এক কোণের টেবিলে বসে আছে মাহবুব, কালো শার্ট, ঠান্ডা দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি। সুবর্ণা ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। কেন ডেকেছ আমাকে? মাহবুব কফির কাপে চুমুক দিয়ে বলল, বসো। আমার বেশি সময় নেই। মাহবুব মুচকি হেসে বলল, কিন্তু আমার আছে। সুবর্ণা বিরক্ত হয়ে বসে পড়ল। মাহবুব কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি এখনো বুঝতে পারছো না মেহেদি তোমাকে রক্ষা করতে পারবে না, আর তুমি পারবে? আমি অন্তত তোমাকে বিপদে ফেলবো না। সুবর্ণা রেগে বলল, তুমি ইতিমধ্যে আমাদের জীবন নষ্ট করে দিয়েছ। মাহবুবের চোখে হঠাৎ কঠিন হয়ে গেল। সাবধানে কথা বলো। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মাহবুব নিচু গলায় বলল, আজ রাতের পরিকল্পনা আমি জানি। সুবর্ণার বুক কেঁপে উঠল। কি বলতে চাও? তোমরা আমার কোম্পানির সার্ভারে ঢুকতে চাও, তাই না? সুবর্ণার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাহবুব হালকা হাসলো। অবাক হয়েও না, তোমাদের আশেপাশে আমার মানুষ আছে। সুবর্ণা কিছু বলতে পারল না। মাহবুবের সামনে ঝুঁকে বলল, যদি মেহেদিকে বাঁচাতে চাও তাহলে আজ রাতের পরিকল্পনা বাতিল করো। আর যদি না করি? মাহবুব ঠান্ডা গলায় বলল, তাহলে কাল সূর্য ওঠার আগেই মেহেদির লাশ দেখতে পাবে। কথাটা শুনে সুবর্ণার শরীর ঠান্ডা হয়ে গেল। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে। সুবর্ণা ফিরে আসার পর থেকে অস্বাভাবিক চুপচাপ। নীলা বলল, তুমি ঠিক আছো তো? সুবর্ণা, হ্যাঁ। কিন্তু তার চোখে ভয় লুকানো যাচ্ছে না। মেহেদি ধীরে বলল, মাহবুব তোমার সাথে দেখা করেছিল, তাই না? সুবর্ণা চমকে উঠল। তুমি কিভাবে বুঝলে? তোমার চোখ দেখে। সুবর্ণা কিছুক্ষণ চুপ থেকে সব খুলে বলল। সব শুনে মেহেদি চোখে রাগ ফুটে উঠল। ও আমাকে ভয় দেখাতে চাইছে? সুবর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে হারাতে চাই না। মেহেদি ধীরে তার হাত ধরল। ভয় পেও না, এবার আর পিছিয়ে আসবো না। সুবর্ণার চোখে পানি চলে এলো। অনেক দিন পর সে অনুভব করলো এই মানুষটার উপর এখনো সে পুরোপুরি ভরসা করতে পারে। রাত প্রায় 9টা। মাহবুবের কোম্পানিতে বড় পার্টি চলছে। চারপাশে আলো, গান আর অতিথিদের ভিড়। নীলা সাংবাদিক পরিচয়ে ভেতরে ঢুকে পড়েছে। অন্যদিকে মেহেদি আর কাদের সাহেব গাড়ির ভেতরে বসে সব পর্যবেক্ষণ করছে। কাদের সাহেব ল্যাপটপে নজর রেখে বললেন, সার্ভার রুম 2য় তলায়, সময় খুব কম। মেহেদির বুক ধুকপুক করছে। ঠিক তখনই নীলার এয়ারপিসে, আমি ভেতরে পৌঁছে গেছি। নীলা ধীরে ধীরে সিকিউরিটি এড়িয়ে করিডোর পার হতে লাগলো। হঠাৎ সামনে দুজন গার্ড এসে দাঁড়ালো। ম্যাডাম, এইদিকে যাওয়া নিষেধ। নীলা হালকা হেসে বলল, ও সরি, আমি ওয়াশরুম খুঁজছিলাম। গার্ডরা সন্দেহের চোখে তাকালেও তাকে যেতে দিল। নীলা দ্রুত সার্ভার রুমের সামনে পৌঁছে গেল। তার হাত কাঁপছে। ঠিক তখনই এয়ারপিসে মেহেদির কণ্ঠ শোনা গেল, সাবধানে। নীলা দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে শুধু মেশিনের শব্দ। সে দ্রুত পেন ড্রাইভ লাগিয়ে দিল। স্ক্রিনে লেখা উঠল, কপিং ডেটা 5%। নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আমি জানতাম কেউ না কেউ আসবে। নীলা ধীরে ধীরে পেছনে তাকালো। দরজার সামনেই দাঁড়িয়ে আছে মাহবুব। তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি আর হাতে একটা পিস্তল।